আসসালামু আলাইকুম। আব্দুল কাহার আকন্দ বিএনপি সরকারের আমলে চাকরি হারিয়েছিলেন এবং তাকে চাকরিতে ফিরিয়ে এনেছিল আওয়ামী সরকার যখন ২০০৮ সালে ক্ষমতায় আসে তখন। এবং তাকে এই যে চাকরিতে ফিরিয়ে আনার পরে আয়ু করা হয়েছিল ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার। এই আব্দুল কাহার আকন্দ উনি আওয়ামী লীগ থেকে নির্বাচনে নমিনেশন চেয়েছিলেন। তার একটা ভিডিও পিনাকি ভট্টাচার্যের যে ভিডিওতে কয়েকবার উনি দেখিয়েছেন যে উনি কি করেছেন। তো সেই মানুষটি যখন আসে তখন ২১শে আগস্ট গ্রেনেড হামলার গুরুত্বপূর্ণ যে আসামি মুফতি হান্নানকে নতুনভাবে রিমান্ডে নেওয়া হয়। তৎকালীন সময়ের যিনি পিপি ছিলেন সেই পিপির একটা অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনালে দেওয়া হয় এবং সেই ট্রাইব্যুনাল পিপির অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করার পরে সম্পূরক চার্জশিট দেওয়া হয়, তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়ার পরে মুফতি হান্নানকে যথেষ্ট পরিমাণে টর্চার করে এবং এই যে নতুন যাদের নাম ইনক্লুড করতে হবে তখন তারেক রহমানের নামটা সেখানে নিয়ে আসা হয়। মূলত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ৪টা চার্জশিট দেওয়া হয়েছিল এবং ৩টা চার্জশিটই যেখানে তারেক রহমানের নাম ছিল না। চতুর্থ চার্জশিটে তারেক রহমানের নাম ইনক্লুড করা হয় যখন মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে 161-এ। এবং এই যে স্বীকারোক্তি রিমান্ডে মুফতি হান্নান দিয়েছিল, তিনি এরপর কোর্টে এসে যখন জবানবন্দি দিয়েছিলেন তিনি জজ সাহেবকে স্পষ্ট বলেছিলেন, আমার হাত পা দেখেন, আমাকে যথেষ্ট পরিমাণে টর্চার করে এই জিনিসগুলো আমার কাছ থেকে আদায় করা হয়েছে। মূলত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের যে নামটা আসামি হিসেবে ইনক্লুড করা হয়েছিল সেটা এইভাবে ঢুকানো হয়েছিল এবং সেটা আওয়ামী সরকারের আমলে এবং আর কোনো এভিডেন্স তার বিরুদ্ধে ছিল না। যেটা ছিল মুফতি হান্নানের এই 161-এর যে কনফেশন, সেই কনফেশন নিয়েও আবার মুফতি হান্নান আদালতে সেটাকে অস্বীকার করেছেন। তার মানে এই কনফেশনটা কনক্লুসিভ ছিল না। এই হচ্ছে বিচারিক প্রক্রিয়ার যে রায়টা এসেছিল সেই রায়ে, এবং সেই রায়ের ভিত্তিতে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজকে হাইকোর্ট ডিভিশনের শুনানির পরে স্পষ্টভাবে কোনো সাক্ষী না থাকায় এবং এটার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ না থাকায় সকল আসামিকে মহামান্য হাইকোর্ট তাদেরকে বেকসুর খালাস দেন এই অভিযোগ থেকে। এই মামলার শুনানিতে হাইকোর্টে আসামি পক্ষের আইনজীবীদের একজন বিজ্ঞ লার্নেড শিশির মনির যেটি একটি কথা বলেছেন সেটা হচ্ছে যে বিগত ৪০০ বছরের ইতিহাসে এই টাইপের সাক্ষীর উপর ডিপেন্ড করে কোনো মামলা সাজা হয়নি, মৃত্যুদণ্ড হয়নি। সুতরাং একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে বিগত স্বৈরাচারী সরকারের আমলে কি পরিমাণ কোর্টকে ব্যবহার করে মানুষকে নির্যাতন, অত্যাচার এবং নিপীড়িত করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল এবং ফাঁসিতে ঝুলানো হয়েছিল। আজকে মহামান্য হাইকোর্টের এই রায়ের মাধ্যমে আবারও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো এবং এই জঘন্য একটি মিথ্যা মামলা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ যত আসামি ছিলেন তারা একদম টোটালি এখান থেকে খালাস পেয়ে গিয়েছেন। বিশেষত এই রায়টা যখন হয়েছিল সেই রায়ের পরে তারেক রহমান বিদেশে থাকায় আপিল করতে পারেননি, কারণ আপিল করতে হলে আসামিকে কোর্টে আসতে হয় এবং দেশে আসার সকল রাস্তাই তার জন্য বন্ধ ছিল। সেই হিসাবে কোর্ট যারা আপিল করেছিল ওই রায়ের বিরুদ্ধে, ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে,
অথবা করেনি, উভয় আসামিকে এই মামলা থেকে খালাস প্রদান করেছেন। আজকের এই রায়ের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, রাজনীতি হোক, দেশের সকল বিষয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রায় এবং এর একটি প্রভাব অবশ্যই রয়েছে, যেটা সামনের দিনে দেখা যাবে। হয়তো তারেক রহমান এখন খুব শীঘ্রই দেশে চলে আসতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।